শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে লেকচার 4 নিয়ে আলোচনা করব, যেখানে বলা হচ্ছে ধ্বনি পরিবর্তন। বাংলা ব্যাকরণের গুরুত্বপূর্ণ একটা টপিকস ধ্বনি পরিবর্তন। এই টপিকসটা মাথায় রাখতে পারলেই আমাদের মাথা থেকে অনেক বিষয় নিমিশেই শেষ হয়ে যেতে পারে এবং অনেক কঠিন কঠিন শব্দ আমরা সহজে এই বিষয়গুলোর মাধ্যমে পরিবর্তন করতে পারি। তো সেই টপিকস নিয়ে আজকে আলোচনা করব। আর কথা বেশি না, নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অন করে দিবেন। দেখুন, এখানে বলা হচ্ছে ধ্বনি পরিবর্তন। ধ্বনি পরিবর্তনের ক্ষেত্রে কিছু বিষয় আগে আমাদেরকে জেনে নিতে হবে। কালের একটা বিষয় মাথায় রাখতে হবে যে কালের পরিবর্তনের সাথে ধীরে ধীরে ভাষা ও ধ্বনির পরিবর্তন সাধিত হয়। সাধারণত জিভের আলসেমি, অনুধাবন ও অনিচ্ছাকৃত ত্রুটি, সহজে উচ্চারণ করার প্রবণতা ও আঞ্চলিক ভাষার প্রভাবে ধ্বনির পরিবর্তন হয়। এর ফলে উচ্চারণের সময় এক ধ্বনির জায়গায় অন্য ধ্বনি কিংবা ধ্বনি সংযোজনের বিয়োজন হয়। এভাবে কোন ধ্বনির আগমন, প্রস্থান ও বিলোপ সাধনের নাম যেটা, তার নাম হচ্ছে ধ্বনির পরিবর্তন। সেই ধ্বনির পরিবর্তন নিয়ে আমরা আলোচনা করব শিক্ষার্থী বন্ধুরা। চলুন তাহলে শুরু করা যাক আজকের ক্লাসটি। প্রথমত কিছু বিষয় মাথায় রাখতে হবে যে ধ্বনি পরিবর্তনের কিছু নাম রয়েছে, যেমন নাম আছে অপনিহিতি, আছে অসমীকরণ, আছে স্বরসঙ্গতি, সম্প্রকর্ষ বা স্বরলোপ, ধ্বনিক বিপর্যয়, সমীভবন, বিষমীভবন, দ্বিত্ব ব্যঞ্জন, ব্যঞ্জন বিকৃতি এবং সর্বশেষ অন্তর্বর্তী। মোটে 10টা, সেই 10টা নিয়ে আলোচনা করব। আশা করি আপনাদের মধ্যে বা তোমাদের মধ্যে কোনো ধরনের আর সমস্যা থাকবে না। সেখান থেকে যদি আমরা আলোচনা করি শিক্ষার্থী বন্ধুগণ এবং সেই সাথে বড় ভাই ও বন্ধুরা যারা চাকরির যোগ্য প্রত্যাশী রয়েছেন, তাদের জন্য ক্লাসটি শেষ অবধি দেখবেন। দেখুন, এখানে আজকে প্রথম যে অবস্থাটা নিয়ে আলোচনা করব ধ্বনি পরিবর্তনের নামের, সেটা হচ্ছে অপনিহিতি। অপনিহিতির সময় যদি আমরা আসি, অপনিহিতি কাকে বলা হচ্ছে? আমরা এখানে বলতে পারি একদম সহজভাবে, অপনিহিতি পরের রস্যইকার। অপনিহিতি কাকে বলা হচ্ছে? যে পরের রস্যইকার ও রস্যৌকার, অর্থাৎ রস্যইকার ও রস্যৌকার আগে যদি উচ্চারিত হয়, পরে রস্যইকার ও রস্যৌকার আগে উচ্চারিত হলে তাকে অপনিহিতি বলা হয়। তাকে কি বলা হচ্ছে? অপনিহিতি। রস্যইকার যদি কোনো কারণবশত রস্যৌকারের আগে উচ্চারিত হয়, তাহলে আমরা তাকে বলবো অপনিহিতি। উদাহরণ কি? উদাহরণ বললাম আজি। এই যে আজি, স্বরে আবৃগিজস্কে জি, আজি। এইখানে দেখা যাচ্ছে যে আজিটা আমার এখানে হয়ে গেল আইজ। এরপরে আমি বললাম সাধু, সাধু থেকে হয়ে গেল সাউদ। এই যে বিষয়গুলো, এগুলো হচ্ছে অপনিহিতি, পরিবর্তিত রূপ। এরপর যদি আমরা আলোচনা করি, তাহলে সেখানে বলতে পারি অসমীকরণ। অসমীকরণ কাকে বলা হচ্ছে? একই স্বরের পুনরাবৃত্তি, মানে স্বর একটা কিন্তু পুনরাবৃত্তি হচ্ছে, একটা কারণে আরেকটা হচ্ছে। এটাকে যেমন বললাম যে হচ্ছে বুল, আবার বললাম বুল, হয়ে গেল বুলবুল। ঠিক অনুরূপ ভাবে সেই কথাই বলা হচ্ছে যে হচ্ছে একই স্বরের পুনরাবৃত্তি দূর করার জন্য মাঝখানে আ স্বরধ্বনি যুক্ত হলে তাকে অসমীকরণ বলে। অর্থাৎ বুল যোগ বুল, বুলবুল আমরা এখানে বলছি, কিন্তু এখানে আমরা না বলে যদি আমরা একটু অন্যভাবে বলি শব্দটাকে, বুলবুল শব্দটার মতো পরিবর্তন যদি আমরা করি একটু, এখানে আমরা দিতে পারি ধপ যোগ ধপ, সমান সমান দিলাম ধপ ধপ। এই যে এখানে স্বরে আকার আসলো চরে, এরপর টপ যোগ টপ, টপা টপ। এই যে বিষয়গুলো শিক্ষার্থী বন্ধুরা, হয়তো তোমাদের এই শব্দটা একটু সমীকরণটা বুঝতে সমস্যা হচ্ছে, বোঝার সমস্যা হলে তোমরা অবশ্যই আমার লেকচার 3 ক্লাসটি দেখে আসতে পারো, যেখানে একদম সহজভাবে ধ্বনির বিষয়টা পরিষ্কার ভাবে বুঝিয়ে দেওয়া আছে। এরপরে দেখো শিক্ষার্থী বন্ধুরা, স্বর সংগতি। স্বর সংগতি কাকে বলা হচ্ছে? আমরা বলতে পারি এখানে একটা বিষয় যে একটি স্বরধ্বনির প্রভাবে অপর স্বরের যদি পরিবর্তন ঘটে, তাকে স্বর সংগতি বলে। অর্থাৎ একটা স্বরধ্বনির প্রভাবে, কোন একটা স্বরধ্বনির প্রভাবে যদি অপর স্বরের পরিবর্তন ঘটে, তাকে স্বর সংগতি বলা হয়। যেমন আমি বললাম দেশি, দেশি একটা শব্দ, দেশি থেকে হয়ে গেল দিশি। এই যে একটু পরিবর্তন হলো অপর স্বরের। বিলাতি, বিলাতি থেকে বললাম বিলিতি। এই যে পরিবর্তন, এই এরপর দেখো শিক্ষার্থী বন্ধুরা, আসলাম কি যে সম্প্রকর্ষ বা স্বরলোপ। এই সম্প্রকর্ষ বা স্বরলোপটা কাকে বলা হচ্ছে? আমরা বলতে পারি শব্দের আদি, অন্ত বা মধ্যবর্তী কোন স্বরধ্বনির লোপকে সম্প্রকর্ষ বা স্বরলোপ বলে। তাহলে কি বললাম? যে শব্দের আদি মানে শব্দের প্রথম, অন্ত, মাঝখানে বা মধ্যবর্তী, এই যে কোন স্বরধ্বনির লোপ যখন ঘটে, তখন তাকে আমরা বলি সম্প্রকর্ষ বা স্বরলোপ। উদাহরণ কি? উদাহরণ হচ্ছে বললাম যে হচ্ছে বস্তি, বস্তি থেকে হয়ে গেল আমাদের বস্তি। জানালা, জানালাটা দিলে তোমরা সহজে বুঝতে পারবা। জানালা থেকে
আকার উঠায় গিয়ে হয়ে গেল আমার জানলা। এই যে বিষয়গুলো, এগুলো হচ্ছে সম্প্রকর্ষ বা সরলভ। এরপর যদি আমরা আসি, বলতে পারি ধ্বনি বিপর্যয়। ধ্বনি বিপর্যয়টা কিরকম? শব্দের মধ্যে দুটি ব্যঞ্জন পরস্পর যদি স্থান পরিবর্তন করে, এই স্থান পরিবর্তন করার জন্যই তাকে বলা হচ্ছে ধ্বনি বিপর্যয়। যেমন রিক্সা, রিক্সাটা পরিবর্তন হয়ে গেল রিস্কা। এই যে লাফ, লাফটা থেকে হলো ফাল। এই যে রিক্সার ক গেল দন্তস্বর জায়গায়, দন্তস্বর আসলো কয়ের জায়গায়। এই যে বিষয়টা, এটা হচ্ছে ধ্বনি বিপর্যয়। এরপর যদি আমরা আসি, বলা হচ্ছে সমীভবন। সমীভবন কাকে বলা হচ্ছে? আমরা বলতে পারি শব্দ মধ্যস্থ দুটি ভিন্ন ধ্বনি একে অপরের প্রভাবে অল্প বিস্তর সমতা লাভ করলে তাকে সমীভবন বলে। তাহলে শব্দ মধ্যস্থ মানে মাঝখানে দুইটা ভিন্ন ধ্বনি যদি একে অপরের প্রভাবে একটার কারণে আরেকটা এই অল্প বিস্তর সামান্য একটু সমতা লাভ করে, তাকে আমরা বলবো সমীভবন। যেমন জন্ম থেকে গেল জন্ম, কান্না থেকে বললাম কান্না। এই যে একটু পরিবর্তন ঘটলো, এই একটু পরিবর্তন ঘটার জন্যই আমরা এটাকে বলতে পারতেছি সমীভবন। এরপরে আসো বিষমীভবন। বিষমীভবনটা কাকে বলা হচ্ছে? বিষমীভবন বলা হচ্ছে দুটো সমবর্ণের একটার পরিবর্তন যদি ঘটে, সমবর্ণ দুইটার মধ্যে যদি একটার কোনো কারণবশত পরিবর্তন ঘটে, তাকে আমরা বলবো বিষমীভবন। যেমন বললাম শরীর, শরীর র দুইটা আছে, একটা র এখানে বাদ হলো ল, হয়ে গেল শরীর। লাল, দুইটা ল, একটা দন্ত ন এসে গেল নাল। এই যে এটা পরিবর্তন হলো, এইটাকে বলা হচ্ছে বিষমীভবন। এরপর যদি আমরা আসি, বিষমীভবনের পর শিক্ষার্থী বন্ধুরা যদি আমরা আসি, সেটা হচ্ছে দ্বিত্ব ব্যঞ্জন। দ্বিত্ব ব্যঞ্জনটা কাকে বলা হচ্ছে? আমরা বলতে পারি যে দ্বিত্ব ব্যঞ্জনের ক্ষেত্রে কখনো কখনো জোর দেওয়ার জন্য, কখনো একটু জোর দেওয়ার জন্য শব্দের ক্ষেত্রে শব্দের অন্তর্গত ব্যঞ্জনের দ্বিত্ব উচ্চারণ হলে তাকে বলে দ্বিত্ব ব্যঞ্জন। যেমন উদাহরণ হিসেবে বললাম পাকা, পাকা থেকে একটু যে জোর দিলাম এগুলো পাক্কা, কা। এই যে দ্বিত্ব দুইবার উচ্চারিত হলো। সকালকে বললাম সকাল, এই যে দুইবার উচ্চারণ, এইটা এগুলো হচ্ছে দ্বিত্ব ব্যঞ্জন। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এরপরে আসে শিক্ষার্থী বন্ধুরা, এখানে বলা হচ্ছে ব্যঞ্জন বিকৃতি। ব্যঞ্জন বিকৃতিটা কি? ব্যঞ্জন বিকৃতি বলা হচ্ছে শব্দের মধ্যে কোনো ব্যঞ্জন যদি পরিবর্তিত হয়, সামান্য বা কোনো কারণবশত কোনোভাবে পরিবর্তিত হয়, নতুন ব্যঞ্জন ধ্বনি ব্যবহৃত হয়, তাকে ব্যঞ্জন বিকৃতি বলে। যেমন আমি একটা শব্দ বললাম এখানে কপাট, এই কপাটটা হয়ে গেল কপাট বা কপাট বললাম, কপাটকে একটু বিকৃতি যদি বলি তাহলে যে কপাট। ধোপা, ধোবাকে আমি বললাম যে ধোবা। এই যে একটু পরিবর্তন হলো, পরিবর্তনটাকে বলা হচ্ছে ব্যঞ্জন বিকৃতি। এক ব্যঞ্জনের জায়গায় অন্য ব্যঞ্জন বসালাম, এটাই বিকৃতি ঘটে গেল। এরপরে অন্তঃহর্তী। অন্তঃহর্তীটা কি? যে পদের মধ্যে, কিসের মধ্যে? পদের মধ্যে কোনো ব্যঞ্জন ধ্বনি যদি লোপ পায় তাকে অন্তঃহর্তী বলা হচ্ছে। যদি কোনো লোপ পায়, তাহলে পদের মধ্যে কোনো ব্যঞ্জন ধ্বনি লোপ পেলে তাকে অন্তঃহর্তী বলা হয়। যেমন আমি বললাম ফাগুন, ফাগুনকে ওভাবে না বলে আমি যদি একটু বলি যে হচ্ছে সাধারণভাবে যে আমি কোনো লোপ পাবো না, আমি ডিরেক্টলি বললাম ফাল্গুন। যে ডিরেক্টলি বললাম ফাল্গুন, ডিরেক্টলি ফাল্গুন, সমস্যাটা হলাম ফাল্গুন। কিন্তু আমি এইটা না করে আমি পদের মধ্যে একটু ব্যঞ্জন ধ্বনি লোপ পাইয়ে দিব। এই লোপ পাইয়ে দেওয়ার কারণে ছোট করার জন্য, সংক্ষিপ্ত করার জন্য বললাম ফাগুন, তাহলে লোপ পেয়ে গেল। এই যে ফলাহার, ফলাহারকে বললাম ফলার, এই যে লোপ পেয়ে গেল। এই লোপ পাওয়া বর্ণগুলোই বলা হচ্ছে ধ্বনির পরিবর্তন। ঠিক আছে বন্ধুরা, আশা করি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে। সুতরাং সবাই নতুন যদি হয়ে থাকো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেল বাটনটি অন করে দিবা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবা, সবার জন্যই শুভকামনা। আবারও লেকচার 5 নিয়ে আসবো তোমাদের সামনে। সেই সব দিন সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।